আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৭৪। সেদিন রাত ১:৩০টার দিকে কামরুল মরে গেল। দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করেছিলেন। এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি। জয় ঘুমে অচেতন, তার ফোন বাজছে। অন্তু দ্রুত ফোনটা সাইলেন্ট করলো যাতে ঘুম না ভাঙে। আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল। দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, হারামজাদা, তোর বউ এবার তোর জানার কাল হবে। মরবি তুই, নিশ্চিত জেনে রাখ বেটা। আর তুই মরলে তোর খয়রাতে আমি চরম চরম করে ঢোল বাজাবো। অন্তু দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ও ও, মুসিবতের বেটি, তুমিই ধরছো কল। তোমার পতি কই? কি হয়েছে স্যার? দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন, কি হয়নি তা জিজ্ঞেস করো। যা হয়েছে অত বলার এনার্জি নেই। সকালে কোর্ট আছে, এনার্জি লস করতে পারবো না। আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান্নামে পৌঁছে গেছে। দোলন সাহেব অন্তর বিচক্ষণতার প্রশংসা ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবার একটু ভয় পাও মেয়ে। পথ সহজ না। তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে। তোমাকে বাঁচাবে কে? আমি তো বলিনি সহজ স্যার। শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিলার ভয় পেলে চলে না। কখনো বা শিকারের বিষ তা তো সহ্য করতে হয়, কিন্তু তা বলে তীরের তাক নড়চড় করতে নেই। দোলন সাহেব বললেন, তুমি কি দক্ষ শিকারী? না স্যার, আমি শিকারী নই। আমি হলাম শিকার, পরের সুযোগ সন্ধানী। তোমার বলির পাঠা কই? ঘুমাচ্ছে। আপনার কাছে দুটো কথা জানার ছিল। আমার হাতে এখন একটা সিগারেট। এটা শেষের দিকে। যতক্ষণ ওটা টানবো ততক্ষণ তোমার কথা বলে সুযোগ পাবে। আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই, মনে রেখো। অন্তু মলিন হাসল, মাথা ঘুরে উঠল। বারান্দার মেঝেতে হেলান দিয়ে বসে অন্তু বলে, আপনি শুধু ওই বাচ্চাদেরকে মুক্ত করতে আমায় একটু সহায়তা করবেন তো স্যার? ওই শুধু ওইটুকুই? বেশি আশা রেখো না যেন। জয়ামির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে এইটুকুনি সাহায্য পাবে না, উল্টো বলি হতে পারো, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না। মুরসালিন মোহানের সঙ্গে কথা হয়েছে তো আপনার? জয় আজকাল ভুল বেশি করছে, আগে করতো না। সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো। আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে? অন্তু হাসল। করতে পারেন, মানলে ওর ভালো, না মানলে কি আর করার। সেটার সম্ভাবনাই বেশি। দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব। যা করবে তাড়াতাড়ি। তোমার মরণের ঘন্টা বাজবে, আমি সেই অপেক্ষায়। যুবতী বয়সে মরে যাবে তুমি, খুব আফসোসের ব্যাপার। যতদিন হামজা না ফিরছে মিথ্যা আমি বলবো এমপির কাছে। তারপর? জয় ঘুমের মাঝে কেসে উঠল। অন্তু সজাগ হলো। কল কেটে ভাবির নম্বর তুলে কল করলো। কলটা রিসিভ করলেন রাবিয়া। নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন, কে? ঘুমাওনি? অন্তু, ভালো আছো আম্মু? রাবিয়ার ভারী নিঃশ্বাস শোনা গেল। বেশ কটা মাস অন্তুকে দেখেননি। উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব ব্যাগ পেতে হলো ওনার। অন্তু জানে রাবিয়া জায়নামাজে বসা। তাহাজ্জুদের সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন। রাবিয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন, বেঁচে আসিস তো অন্তু? অন্তু হাসে, চোখ জোড়া জ্বলে উঠল তার। জানালার গ্রিল বেদ করে আকাশের দিকে তাকায়। অন্তুরা কাঁদে না, আমজাদ সাহেবের নিষেধ আছে। তাই অন্তু নিজেকে সামনে জানায়, আমি মরবো না আম্মু, আমি মরবো না। রাবেয়া কথা বলতে পারছিলেন না, কাঁদলে অন্তু রেগে যেতে পারে। তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুপিয়ে বললেন, জয়ের কাছে ফোনটা ধরিয়ে দে অন্তু, একটু কথা বলবো। কি কথা বলবে? ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর সাহস কত হয়েছে রে? ওর না মা নাই? ওর কি কলজিও নাই? তোরে কেমন রাখছে ওরে জিগাইতাম। ওরে বলতাম 23 বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি। ওরে বলতাম আমি একটা ছেলেও জন্মাইছিলাম। ওই দুটার খোঁজ আছে ওর কাছে, একটু দে ওর কাছে। অন্তু ডাকে, আম্মু। রাবেয়া কথা বলতে পারলেন না।
অন্তুও কিছু বলতে চেয়ে জিহ্বার আগে থেকে গিলে ফেলে। কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে আসে, কিন্তু বলা হলো না। অন্তু শক্ত করে ঢুক গিলে নিজেকে সামলায়, প্রসঙ্গ বদলায়। ভাবির এখন কি অবস্থা আম্মু? সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার। তুই আসবি না অন্তু? দেখতে আসবি না? অন্তু নিশ্চুপ, আর নিয়ন্ত্রণ করতে পারল না। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের উপর। আস্তে করে বলল, আসবো আম্মু। ভাবির ডেলিভারি ডেটের আগেই আসবো। আমি না আসলে হয়? শেষে বিড়বিড় করে অন্তু, বেঁচে থাকলে আসবো আমি আম্মু, বেঁচে থাকলে আসবো। রাবেয়া ডাকলেন, অন্তু। অন্তর বুকের ভেতর ধুক করে উঠল। এই ডাকটা সাধারণ ডাক ছিল না, মাতৃত্বের ডাক। এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন। রাবেয়ার তো ছেলেটা নেই। অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার, অন্তু তাদেরকে সব ফিরিয়ে দেবে, ভবিষ্যৎটা কাঁধে নেবে। সেই দাবিতে রাবেয়া ডাকলেন আজ অন্তুকে। তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারতেছে না অন্তু। আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবে অন্তু? আমি আর এখানে থাকবো না। চোখ বুঝলে তোর আব্বু আসে, আমারে বাড়ি যাইতে বলে। তুই আমাকে নিয়ে যা অন্তু। বড় অবুঝ আবদার রাবেয়ার। অন্তু চোখের সামনে দেখলো বেহান বাড়িতে সরল রাবেয়ার অবহেলিত জীবনটা। ছেলে নেই, স্বামী নেই, ঘরদোর পরের। রাবেয়া মাসের পর দিন কাটাচ্ছে, এর দায় কার? বাকি রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটলো অন্তর। ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফিরল। তুলনামূলক ভালো লাগছে শরীর। গরমের ভোর। জয়ের অভ্যাস হলো উপর হয়ে শোয়া। খালি পিঠটা দেখা যায়, তাতে ট্যাটুর মতো ছেপে আছে অসংখ্য এবড়ো থেবড়ো দাগ। লুঙ্গিটা উঠে আছে হাঁটুরও অনেকটা উপরে। কালো কুচকুচে পশমে ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই। গর্তের মতো দেবে আছে লম্বা ক্ষত, বাহুতে দাগ। কোথাও বা মাংস ঠেলে উঠেছে ক্ষত ভরাট করে, কোথাও কালশিটে পড়া খাবলা ধরা মারের ছাপ। দেখি মনে হয় এখনো রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে। যখন তখন টিউমার ও ক্যান্সার হওয়াটাই স্বাভাবিক। গোসল দিয়ে এসে অন্তু নামাজে বসল। মোনাজাতে মালিকের কাছে হাত তুলতেই হু হু করে কেঁদে ফেলল আজ সে বহুদিন রবের কাছে কাঁদেনি। নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল। এই হাতে সে প্রাণ নিয়েছে, যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল। অপরাধীর শাস্তি দেবার হক কি অন্তুর কাছে? সেটা খুন নয়, খুন কুফরি। আর কুফরির গুনাহ কি আল্লাহ পাক ক্ষমা করবেন? তার আর হামজা জয়ের মাঝে পার্থক্য রইল কি? জীবন তাকে কোন পথে পরিচালনা করছে? তুলি নামাজে বসেছিল। তরুর মৃত্যুর পরে সে নিথর হয়ে গেছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বের হয় না। অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের যাবতীয় যত্ন রিমিই করে। রিমি কোয়েলের মা হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করো গে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল, এভাবে কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকা দুঃখ আসে, সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে, কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে, সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি? আমি কে এ বাড়ির? আমার কি পরিচয় আছে? হিসেবে তুমি এবাড়ির বউ। এটাই জয়ের বাড়ি, ও কথা বলবে না। অন্তু হাসল। আপনার আমার নিজেদের একটা সংসার হলেও পারত, কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহয় আমাদেরকে পছন্দ হয়নি। তুলি অন্তুর মুখের দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন? তুমি নিয়ে নাও। অন্তু তাকালো। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন, ওকে আমার আর ভালো লাগে না। আমার আর এই দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি কে, আমি কেন, আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী, আপনি একজন মা।
এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংকোচ কেন? তুলি তাচ্ছিল্য করে হাসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা, আরও না বড় বড় পরিচয়। এগুলো বললে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন, আর এগুলো এক পাল্লায় রাখুন। দেখবেন ওই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে। তুমি মেয়ে রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না, নিজের কথা ভাবো একটু। আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানে দিন ফুরিয়ে এসেছে আপনার। তুলি যেন চমকে উঠল। কেন? তোমরা কি সত্যি আমায় বের করে দেবে? অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আঁটল। কেউ আপনাকে বের করবে না, বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেবার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? আমরা কারা জানি না, কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার। আমি সেই দিনমজুর। তুলি একটু আটকে উঠল। বিস্ময় ও হতবিহ্বলতায় কিছু উচ্চারণ করতে পারল না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, মায়া বাঁধতে পারে, কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না। কি চাইতে এসেছো আরমিন? ভয় পাবেন না। আবেগ আপনাকে ভয় পেতে বলবে, কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই। আপনি যে মুখে হামজাকে ভাই ডেকে ছোট থেকে বড় হয়েছেন, সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন গেড়ে বসল। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে আরো এমন অনেক সন্তানের জন্য নরকের দেবতা, যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বমি ছেলে আসে, চোখ ফুরে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে এক একটা ছোট ছোট দেহ। তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল, ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই। এরপর আমি এই লড়াইয়ে যদি বাঁচতে পারি, তো আপনার ভরটুকু আমার। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখন নিজের শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় ব্যথে এই দৃশ্য। রিমি তার এই বয়সের একজন সরল বিশ্বস্ত বান্ধবী কিনা। বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমা হয়, তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন কিনে এনে পরে। 4টা লুঙ্গি জমেছিল, অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এলো। একটু ভালো মতন দেখলো বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসেনি হামজা। বেলা একটু বাড়লে একসাথে দুটো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলো। 1 কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকলো। বেলা 9টা বাজে, উঠবেন নাকি পানি টানি ঢেলে দেবো গায়ে? জয় গালি ছাড়ার আগে বোধ হয় আদৌ চোখ খুলেছিল, কিন্তু গালি এলো না মুখে। অন্তু চুল আঁচড়াচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কোকড়ানো, দেখতে আরো বেশি সুন্দর লাগে। অন্তু এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগলো। হাতের চিকন চুরিখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেন। জয় চোখ বুঝে ফেলে এই পর্যায়ে। জয়ের কাছে মনে হলো এটাকে অপার্থিব এক সকাল বলে। এই সকালের মায়ায় যদি জয়ামির পড়ে, দোষটা একটুও জয়ামিরের নয়, কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয়ামিরেরই। এই মায়ার প্রশ্নও তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাঁইকেই সাধারণ ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে। স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তুর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া, কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি। জয় উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপারি করেছে, এই শাস্তি কিভাবে দেওয়া যায়? অন্তু সেই সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়ালো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফ্রেঞ্চ কাট ঝাঁকড়া চুলে
হাত বোলাতে বোলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখলো আয়নার ভেতরে। অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলে, পছন্দ? জয় এবার অন্তুর দিকে ঘাড় কাত করে। হলে কি? আমারও পছন্দ। জয় যেন একটুখানি থমকায়, আর একটু গা ঘেঁষে দাঁড়ায়, তাকিয়ে থাকে। কিছু সময় পর হেসে ফেলে অন্তু কানের কাছে গিয়ে ঝুঁকে ফিসফিস করে বলে, পছন্দ চেঞ্জ করে ফেলো ঘরওয়ালি, নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ মতো একটা জিনিসের পছন্দ রাখার দায়ে। তোমার জয় আমির ভালো না। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে। তার নামে বদনাম হয়েই এই নাম পেয়েছি, বদনামের উপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম, কি বলেন উকিল মহোদয়া? আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না, মানে আম্মু করতো। আমি। অন্তু সরে দাঁড়ায়। এই সকল মুহূর্তে জয়কে আপাতত বিরহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়। রান্নাবান্না, স্বামীর যত্ন, সংসার সামলানো শেখার বয়সে উকালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপালে এরমই হবে সিস্টার। তোমার স্বামীর জন্য দুঃখ পেলুম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হলো দেয়ালে মাথা ঠুকে হাসপাতালে চলে যেতে। এরকম একখানা অভাবনীয় সকাল পাবার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না। আজ তার সাথে উল্টোপাল্টা ব্যাপার ঘটছে। অন্তু জয়কে 4 বার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে। তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার। বকতে বকতে দোতলায় উঠল। 8 বার ওঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে। মাথার ওপর তুলে এক আছাড় মারবো এবার, কোয়েলেরও তোমারও। তো আমি যাই দুধ নিয়ে আসি। বের হয়ে দেখ। আজ হব। কি আবার কোন শুনি নাই। অন্তু সরল নজরে তাকায়। জয় এক মুহূর্তের জন্য ঘুরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মারপ্যাচটা খাটছিল খুব জয়ের ওপর। কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্য ও হতবিহ্বল হয়ে পড়ছিল। আমি আজ ভার্সিটি যেতে চাই, আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরাল। আমার অনুমতি চাই তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব, সেমিস্টার শেষের দিকে, অ্যাটেন্ডেন্স থাকা চাই। জয় ঢুক গেলে একটু সময় নিয়ে বলল, আমি নামিয়ে দেব। অন্তু একটু আপত্তি করল না। আপনি কোথায় যাবেন? জেলখানায়। অন্তু মশলা কষানোর চামচ নাড়া দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম গালে লাগলো। মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারে নেয়। ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে খততে দেয়। কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফুসকা পড়া কালো দাগ উঠে এলো। ততক্ষণে মশলা পুড়ে ধোঁয়া উঠে গেছে। সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতে যেন নিজের চওড়া বুকটার সাথে চেপে ধরে রাখে ওভাবেই। জয়ের লম্বা কাস্টল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হয়েও খাটো। এক হাতে গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রাখে জয়। আলতো চাপে বুকের সাথে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। অন্তুর অস্থির অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে। এই জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয়ের হৃৎপিণ্ডে আন্দোলন চলছে। ধ্রিম ধ্রিম করে হৃৎকপাটিকা খুলছে। রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়ে দ্রুত ও জোরে আটকে যাচ্ছে। অন্তু এক পেশে হাসে আলতো। এরকম বুকের কাঁপুনি অন্তু টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল। যেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে। হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞেস করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। অন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না। সামান্য একটু জিহ্বার আগাও ছুঁয়ে যায় অন্তুর মসৃণ গালটা। জয় যেন শুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের দাগটিকে।
মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে শব্দহীন হেসে বলে, এই কালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ। পোড়ার দাগ ওঠে না। আমার কি এই দাগের উপর হিংসা করা উচিত ঘরওয়ালি? অন্তু মাথা নাড়ে। আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড, আমি সেই আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনের খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দুর্বল শরীর এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসালো। জয় নিজেও মেঝের উপর ঢেসে বসে আস্তে করে দেয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দিল অন্তুর দিকে ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র। এবং পানিকে শাসন করা যায় না ঘরওয়ালি, আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা। বড়জোর তুমিই উল্টো তার প্রবাহে ভেসে যাবে, সব হারিয়ে ধ্বংস হবে। তোমার ধ্বংসাবশেষটুকু ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে। অন্তু স্নান হেসে সামান্য কাজ চাকালো। মানছি। জয় যেন অবাক হয়ে তাকায়, তার চোখে প্রশ্ন, তুমি তুমি কথা মানছ? অন্তর হাসি কমে আসছে, ভাবুক চোখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে বলে, ধ্বংস হয়ে যাব বলছেন? তার মানে ধ্বংস হবার এখনো বাকি অনেকটাই, হ্যাঁ? জয় এবার আর অন্তুর অসুস্থতা মানল না, আর একটু সরে গিয়ে বসলো। একটা চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখ চোখ ভরে এক পাঁচা ধোঁয়া ছেড়ে বলল, আমি হেরে যাব একবার তোমার কাছে, তাতে পস্তাবে তুমি। আপনি হেরে গেলে পস্তাবো? জয় ধোঁয়া গিলে দুপাশে মাথা নাড়ল। সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে চেয়ে চোখ মারল। হারজিত আপেক্ষিক ঘরওয়ালি, তুমি তো আর্টস স্টুডেন্ট, আপেক্ষিকতা বুঝো? বুঝি। জয় এক পেশে ঠুটে হেসে, দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারোর জন্য, এবং জিতে যাওয়াটা হেরে যাওয়ার পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ। কখন জানেন? যখন মানুষের সামনে একটাই পথ থাকে, বেঁচে থাকলে হেরে যাও, নয়তো তুমি মরে যাও। মৃত্যু আপনার মতো দায়বদ্ধতাহীন মানুষের জন্য। আমার কিছু দায় আছে। আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে? অন্তু শুধু হাসত, মনে মনে বলে উঠল, আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব, প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব। জয় অন্তুকে আর রাতেই দিল না। মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করলো। পিকনিকে বিরিয়ানি রেঁধেও অভিজ্ঞ হাত তার। অন্তু মেঝেতে বসে বসে দেখলো গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়। বিরিয়ানির গন্ধে সকাল সকাল দুতলা মেখে উঠল। রাতে রাতে আবার গলা ছেড়ে গান ধরল, মায়ের পেছন ছাইরা দিয়া মন্টু হইয়াছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সবকিছু ছাইরা আমি সাধু হইয়াছি, প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি, প্রেমে গোষ্ঠী মেরেছি, বাংলা মাল ছাইরা হাতে শরবত নিয়ে আসি, বৈরাগ দিয়া কপালেতে তিলক লাগাইছি। অন্ত রিমির কাছে গিয়ে বলল, আপনার বোরখাটা দিন রিমি। রিমি অবাক হলো, আপনি বোরখা পরবেন আরমিন? পরব। জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরখা চড়াতে গিয়ে অন্তর ভেতরের পাগলাটে বিভ্রম তৈরি হলো। সে দেখল আবু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তর হুড়মুড় করে বোরখা পরে দৌড়ে গিয়ে আবুর হাতখানা চেপে ধরবে, রাস্তা পার হবে, ভার্সিটি গেটে নেমে বলবে, ছাতা খোলো, খুব রোদ আব্বু, প্রেশার বাড়বে কিন্তু। আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে, প্রেশার বাড়ে কে বলেছে তোকে? একা যাবার চেষ্টা করিস না, আমি আসবো নিতে। আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবার অন্তু জয় আমিরের জন্য বোরখা পরে তৈরি হলো। জয়ের নজর পড়তে তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হলো। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে, যে কালো বোরখায় আবৃত, সুন্দর চোখ দুটোই তেজ, ধীরস্থির ব্যাপার তার চলন। জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয়ের ভেতরে জ্যাদ উঠল। জয় কুটিল হাসে, মেয়েটাকে রোজ ডাকে, জ্বালাতন করার চেষ্টা করে, মিছিমিছি চ্যালেঞ্জ ছোড়ে। এটা তো সেই আরমিন, তার ঘরওয়ালির আসার কথা ছিল না। জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে, মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ 3টা দিন।
তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে। একটাবারও জিজ্ঞেস করে না, বোরকা কেন পড়েছ হঠাৎই? জিহ্বা সরে না জয়ের। দুজন অনেকটা পথ হাঁটে আজ। রাস্তার লোকে আলোচনায় বসে যায়। নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বউ সাবেক ভিপি জয় আমিরের। মেয়েটার লজ্জা শরম নাই, আবার পর্দা করে। এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটাকে শূন্য লাগে তার। হামজা কেন আসছে না? বোঝাপড়া বাকি। এত হিসেব জয় এই সীমিত জীবনে কিভাবে মেলাবে? পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিক্সাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসছে। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা, বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারে। বেশি ভাড়া তোমার সেঠার ভিতরে ভরে দিব মামা। আমি একজন বেকার লোক, না জানি তুমি কইবা ভাড়া লাগতো না। ওঠেন, একেবারে জাহান্নাম পর্যন্ত নামাই দিয়ে আসি। না, তুমি বড় লোকের বেটা, বেশি ভাড়া না দিলে আমি রিক্সার টান দিমু না, মানে দিমু না। এই শালা, টাকা কি গাছের ছাল না ভেড়ার বাল? দে তোর রিক্সাতে, আমি চালাই যাই বিনামূল্যে, দে। লন, আপনি জানগা, ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাতাম না রিক্সা। জয় রিক্সায় চড়ে বসত, আবার নেমে পড়ল। না, মান ইজ্জত এমনিই নাই, তারপর আবার তুই চালা, 2.5 টাকা বেশি দিবনে। চল জায়গা, ওঠো ঘরওয়ালি। অন্ত ভার্সিটির গেট দিয়ে ঢুকার পর থেকে যতক্ষণ দেখা গেল, জয় এক দৃষ্টে দেখলো অন্তুর শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপে প্রথমবার দেখেছিল সে। জয়ের রিক্সা ঘিরে ধরল ছাত্রছাত্রী জুনিয়রেরা। চোখ ফেরাতে হলো জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছন পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালো। গাড়ি আসবে তাকে তুলে নিতে। মিনিট 15 চলার পর গাড়ি এসে থামলো এক পুরনো একতলা বাড়ির সম্মুখে। গাড়ির ভোতা আওয়াজে পেট গুলিয়ে আসছিল। বসার ঘরে ঢুকে আদব কায়দাকে ছুটি দিয়ে সে দ্রুত বসে পড়ল সোফার উপরে। ঘরে মোট 4 জন পুরুষ। অন্ত এক সোফায় আলাদা বসা হেলান দিয়ে। একজন নারী পর্দার আড়াল থেকে একটি ছোট্ট মেয়েকে দিয়ে চা নাস্তা পাঠালো। আনসারি মোল্লা সাহেব অন্তকে জিজ্ঞেস করলেন, তুমি অসুস্থ মা? না চাচা, আল্লাহর রহমতে ঠিক আছি। আপনি ভালো তো? আল্লাহ রেখেছেন। চোখ দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। মুরসলিনের খবর কি? কিছু বলেছে তোমাকে? সে আর মুক্তি আশা করে না, শুধু আপনারা বাচ্চাদের মুক্ত করুন এই চাওয়া তার। আমি যেটুকু বুঝেছি। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো? বলুন চাচা। তোমারে আগে যেইবার দেখছি বোরখা পরো নাই, আজকে নিরাপত্তার জন্য আমাদের সাহায্য করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অন্তর ভেতরে এক তিক্ত অনুভূতি জন্মালো। সে তা গিলে প্রসঙ্গ বদলে ফেলল। বাচ্চাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে আরেকজন সাহায্য করবেন বলেছেন। ঠিক সাহায্য নয়, বরং তিনি আমার উদ্দেশ্য ধরে ফেলেছিলেন। কিন্তু তিনিও চান বাচ্চাগুলো মায়ের কোলে ফিরুক। কে সে? একজন উকিল, ওদেরই লোক। কিন্তু আটকে উঠল সবাই। অন্তু আশ্বাস দিল, চিন্তা করবেন না, আপনাদের ব্যাপারে ওনাকে কিছুই বলিনি, বলবো না। উনি শুধু জানেন আমি বাচ্চাদের মুক্তি চাই, কিন্তু কি করছি সেই সম্বন্ধে তেমন জানানো হয়নি। উনি চান মুরসালিন নিজেও ওদের কাছে হার স্বীকার করে মুক্ত হোক। মুরসালিন মোহনের সঙ্গে কেমন অন্যরকম বোঝাপড়া রয়েছে ওনার। মুরসালিন কি বলে এ ব্যাপারে? আপনারা আমার চেয়ে মুরসালিন মোহনকে ভালো চেনেন। এতদিনে বেঁচে আছে, আল্লাহ শুক্রিয়া। কি হালে রাখছে ওরে কে জানে। হতে পারে আঘাত তাকে কাবু করেছে। পারেনি। তাছাড়া হামজা কখনোই কোনো শর্তে মুরসালিনকে জীবিত ছাড়বে না। হামজা ঝুঁকি জিয়ে রাখে না। মুরসালিন মোহন আবার মুক্ত হয়ে তার পেছনে লাগবে। তার সাধের তৈরি জাহান্নাম ভেঙে ফেলতে চাইবে। এরকম সুযোগ হামজা কাউকে দেবে না। কিছুক্ষণ নীরবতার পর আনসারি সাহেব বললেন, তোমার উকিল ওদের লোক, তবু তোমাকে সাহায্য করছে কেন? এর পেছনে কোনো অন্য ব্যাপার নেই তো? থাকলেই বা ততদিনে আমি সবকিছু অন্যরকম করে ফেলতে চাই। তো কেমনে করবা? কত বলি, কত কুরবানি হয়ে যাচ্ছে। তোমার মতন মেয়ে আমাদের সাহায্য করতে এসে বিপদে পড়লে আমি খুব অপরাধী হয়ে যাব রে মা মালিকের কাছে। সাবধানে থাইকো। অন্তু মনে মনে বলল, উল্টো আপনি আমাকে ক্ষমা করবেন চাচা।
আমি বরং আপনাদেরকে ব্যবহার করছি। এই খেলার শেষ দেখা আমার একার পক্ষে সম্ভব না। আমি আপনার মতন এমন ওদের যে কোনো বিরোধীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি ওদের ধ্বংসের পথে। অন্তর স্থির বসে থাকা জোয়ান লোকটির দিকে ফিরল। আমার আন্দাজ সঠিক হলে আপনিই পুলিশ অফিসার। লোকটা মাথা নাড়ল। আপনার আন্দাজ সঠিক, এবং আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি থেকে রফ কায়সার। আপনি কেন সাহায্য করতে চান আমাকে? আপনারাও জয় আমির ও হামজাদেরই সহযোদ্ধা আমার জানা মতে। সূক্ষ্ম একটা খোঁচা মারল অন্ত। বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের প্রশাসনকে কিনে ফেলতে সময় নেবে, সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে। অন্তু বুঝল বিরোধী দলীয় সমর্থক, তাতে অন্তুর যায় আসে না। রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। কেবল তার একটি উদ্দেশ্য আছে, একটি ধ্বংসযজ্ঞের আয়োজন সে করবে, এবং এই ধ্বংসযজ্ঞে সে যে কাউকে উপাদান বানাতে পারে যে কোনোভাবে। তার কোনো ভয় নেই। পিছুটান আছে বেশ কয়েকটা, যেগুলোকে দায়ভার বললে ভালো শোনাবে। এছাড়া আর কিছু নেই। অন্তু এক গ্লাস পানি খেলো বেশ কিছুটা সময় নিয়ে। এরপর বলল, আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিলিস্তি দেব, কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? এভাবে নয়। এই শর্ত পূরণে আপনার বেঁকে বসার চান্স রয়েছে সিংহভাগ, কিন্তু তাহলে আমার চলবে না। বরং আপনি আমার শর্ত মেনে নেবেন। এই শর্তে আমি আপনাকে সেই ফিলিস্তি শোনাবো। বেশ কিছুক্ষণ চুপ করে রইল রৌফ। উঁচু লম্বা কালো চেহারা, গায়ের রং কালো হলেও চেহারার গড়ন ভালো, চোখ দুটো গভীর, মুখের ভঙ্গিমা একটু কুটিল। সে অন্তুকে দেখল পর্যবেক্ষণের সাথে। অন্তু এতে আশ্বস্ত হলো। এই খেলায় একটু চতুর লোক তার চাই, সরলদের কোনো কাজ নেই এখানে। বলুন আপনার শর্ত, শোনা যাক। অন্তু বলল, জয় আমিরের যে কোনো একটা পাপের শাস্তি ও মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না। তাচ্ছিল্য করে হেসে ফেলল রৌফ। কি আশ্চর্য ম্যাডাম, আমি আইনের কাছে দায়বদ্ধ, অথচ আপনি তো আমাকে কথায় কথায় আমাকে কাস্টমাইজ করে ফেলছেন। আপনি আমাকে যে তথ্য দেবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ, কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিষয়টা হাস্যকর। তার আগে আমি কারণ জানতে চাইব। অন্ত চোখ দুটো বুঝে হেলান দিল আরেকটু। কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেবার পিয়ন হিসেবে আমি আপনি এই চুক্তি করতে বসিনি এখানে, এবং আমি অপ্রয়োজনে অযৌক্তিক কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার। রৌফ কপাল জুড়িয়ে বলল, কে প্রেমিক? জয় আমির, এবং তার পুরনো প্রেমিকা হলো মৃত্যু। সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায়, কেননা তার কিছু কাজ পুরো করার আছে। তা ফুরালে সে সেই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত। তা কেমন হতে পারে? সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দেবে, কিংবা আইন সামনে পড়ে গেলে আইনের সামনে। তার কারণ? বেশ কয়েকটা কারণ রয়েছে। কি কারণ? প্রথমত, সে জীবনকে ভয় পায়। মৃত্যু তার জীবনে একমাত্র মুগ্ধতা। দ্বিতীয়ত, সে কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায়, যেন সে এটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে যে কোনো শিকারী তার মতো এক একটা প্রতিশোধ পরায়ণ হিংস্র পাপী জয় আমির হয়ে ওঠে, যেমনটা সে হয়েছিল। তৃতীয়ত, সে বন্দিত্বকে ঘেন্না করে। আইনের হাতে আত্মসমর্পণ করে বন্দী হবার বদলে সে অবশ্যই শখের সঙ্গে বুলেটের সামনে বুক মিলে ধরবে, যেটা কোনো মূল্যেই হতে দেওয়া যাবে না। ওয়েট, সেকেন্ড টাইম হোয়াট ইউ সেড, I wanna be got that again. What do you mean? অন্ত গম্ভীর করে শ্বাস টানল। সে নিজেকে তুলে ধরতে চায়, সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে, ঠিক তার মতো। আর এটা পাপ নয়, এটা হলো প্রতিক্রিয়া। রৌফ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল। অন্তুর চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল। অন্তকে অপদস্থ করার পর যেদিন জয় তাদের বাড়িতে এসেছিল, রাবিয়া ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জয় তখন হেসে বলেছিল, সবাই স্বার্থপর, দেখেছেন? আগের বার এসেছিলাম আমি এতিম বলে আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন। এবার যেই একটু ক্ষতি করেছি আর কথাই বলছেন না, অথচ এখনো কিন্তু আমি জয় আমির সেই এতিমই আছি, নাকি এখন বাপ মা বেঁচে উঠেছে আমার? অন্তু সেদিনই বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে। এরপর সে শুধু তার আন্দাজ প্রমাণ করেছে, এবং জয়কে জানতে জয়কে জমিনের মতো ঘুরে গেছে।
আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে? শুধু তথ্য নাকি প্রমাণও? প্রমাণে পরে আসছি, সাক্ষ্য দিয়ে শুরু করি। মাস কয়েক আগে মেয়র হামজা পাটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে আমার সামনে। রৌফ নড়ে চড়ে বসল। আপনার সামনে? আপনি যে সোফায় বসে আছেন, ধরুন সেখানে আপনি কাউকে কুপিয়ে মারছেন, আমি ওই দরজাটার কাছে দাঁড়ানো। এরপর পলাশ আজগর, তাকে মারা হয়েছে কাঠের মেশিনের টুকরো করে। সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিশ আমি আপনাকে দেব। তাকে ধরে নিয়ে আসবেন, এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না। তার জন্য তাকে টর্চার সেলেও রাখা লাগতে পারে 2-1 দিন। তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে। যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্মি করেও স্বীকারোক্তি নিতে পারেন। এবং তার এক পা পঙ্গু, সেটা করেছে জয়ামির। বিষয়টা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফর্মার হতে পারে। সে উপস্থিত ছিল সে সময়। রৌফ কাসের পর্যবেক্ষকের মতো চেয়ে থাকে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। অন্তু বলল, সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মাছার, তাকে জয়ামির জবাই করে মেরেছে। আপনি সেখানে উপস্থিত ছিলেন? না, আমার হাত থেকে চাপড় নিয়ে গেছিল, এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে, এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি, এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন। আচ্ছা। রৌফ কায়সার কিছু লিখল। অন্তু বলল, এবং ঝন্টু সাহেবকে 2 ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা। যদি একজনও মারে, সেদিন বেরিয়েছিল 2 জন, এবং এটার প্রমাণ আমার কাছে আছে। রৌফ হাসল। তদন্তের সময় একটি সিসিটিভি ফুটেজ আমরা উদ্ধার করেছিলাম, এবং সেখানে হামজা পাটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তায় দেখা গেছে। কিন্তু ওনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পায়নি, কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী। যেহেতু ওটা ওনার শ্বশুর বাড়িও, সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গেছিল। এবার আর এই দ্বিধাটা রইল না। অন্তু যাবতীয় অপরাধীর বিবরণ দেবার পর আনসারি সাহেবকে বলল, মেয়র এখন ঢাকাতে, সে ফিরলে সব শেষ ধরুন। সুতরাং সে ফেরার আগে যা করতে পারবেন, এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে। এখন আপনাদের কাজ হলো সে যাতে এত দ্রুত ফিরতেই না পারে এমন কিছু করা। কি করতে বলছো? গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন। 2-4 দিন হাসপাতাল ঘুরে আসুক। বাড়ি আর ঢাকা করতে করতে প্যারেশান হয়ে গেছে ভীষণ। সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখল। অন্তু উঠে দাঁড়িয়ে বলল, আপনারা পাটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন। কাল জয়ামিরকে নিয়ে বের হব আমি, সেটুকু সময় আপনারা পাবেন। হামজা বড় মহলের সঙ্গে একটি মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা 11:30টার দিকে। হোটেলটা যে মন্ত্রীর, তার সঙ্গে মিটিং শেষ করে ফিরল সে। পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পড়ল বিছানার ওপর। ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল। জয়কে গত 2 দিনে বহুবার কল করেছে সে, কোনো সাড়া পাওয়া যায়নি। হামজা ওভাবে উঠে গিয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়ালো। রাজধানীর এক অভিজাত হোটেলের ব্যালকনি থেকে ব্যস্ত এই মহানগরী বড় রহস্যময় লাগলো হামজার কাছে। এই ব্যস্ত নগরী কাউকে কিচ্ছু দেয় না, হাসিল করতে হয়। সেই হাসিলের সিংহভাগই অনৈতিক হাতে আদায়কৃত। হামজাকেও কিছু দেয়নি বলাটা অকৃতজ্ঞতা হবে। ব্যথা দিয়েছে, কখনো শরীরে, কখনো খিদের, কখনো বা পরিচয়হীনতার, কখনো অনুভূতিহীনতার, কখনো বা এত লড়াই করে জেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ের ব্যথা। ক্ষমতার লড়াই যারা লড়ে তারা জানে তারা কতটা অসহায়। তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না। নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই। ক্ষমতার নেশাই সবচেয়ে বড় নেশা। ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই। রিমির মুখটা ভেসে উঠল চোখের সামনে। যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায়, যার একদমই অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে? হামজার জানা নেই। হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি ক্ষমতা ও জয়কে ছাড়া। কিন্তু এরপর মনে হলো সে আরেকটা জিনিস ধরে রাখতে চেয়েছে, রিমিকে, সরল রিমিকে। সেই রিমি এখনো সরল, কিন্তু তিক্ততার বসে বশীভূত। হামজা আন্দাজ করে রিমি যখন তখন মুখে চেয়ে বসবে, আমাকে তালাক দিন। হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা। তার বলবান হাতের মুঠোর উপর মোটা মোটা রগগুলো খাড়া হয়ে উঠল। বুকের ভেতরে এক চাপা সূচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে।
রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া, হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে, তা হামজা সামাল দেবে কি করে? এর পরের ভয়টা হামজাকে বিষের মতো গ্রাস করে। সে সব সহ্য করতে পারবে, সে পারে, কিন্তু জয়ের চোখে তার জন্য অভিযোগ, ঘৃণা। মস্তিষ্কের মধ্যভাগটা ধপধপ করে উঠল। মাথা ঝাড়া মারল হামজা। দ্রুত রুমে এসে প্রেসারের ঔষধ ও দুটো ঘুমের ওষুধ খেল। তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আছড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। হামজা অস্থিরতা ও ভয়কে ঘেন্না করে। ক্ষমতা ও জয় তার। সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না। অন্তু মেয়েটাকে ক্লাব ঘরে তুলে নিয়ে যাবার কথা ছিল। এরকম বারন্ত কাউকে পথে রাখতে নেই। অন্তকে সে সুযোগ দিলে সে মুস্তাকিন মোহানের মতন কেঁচুর বদলে খুঁড়তে খুঁড়তে অজগর সাপ বের করে আনত। এই কথা পলাশ জানতে পেরে বলেছিল, হামজা, তুমি আমার হক নষ্ট করো না এভাবে। তুমি কি জানো কাকতালীয়ভাবে ওই ছোট পাখির ভাই আমার কাছে ঋণী? ক্লাব ঘর ছাড়ো, তুমি আমার ঘরে আনো। আমার ওপরে তোমার ভরসা নাই? হামজা সম্মতি দিল। অন্তর প্রধান দুর্বলতা তার আব্বু, দ্বিতীয়টা সম্মান। দুটো লুট করতে পলাশ সিদ্ধহস্ত, তার হাত পাকা। কিন্তু বাজের চার পাল্টে দিয়েছে সেই সন্ধ্যায় শেষক্ষণে জয় আমির। অন্তু বেঁচে গেল সেদিন, আমজাদ সাহেব। এরপর অন্তুকে ঢাকায় তুলে নেবার কথা ছিল, কিন্তু তার মাঝে অন্তু জয়কে থুতু নিক্ষেপ করে যে আরও একবার চাল পাল্টে দিবে, হামজা তা ভাবতেও পারেনি। বিষয়টা সে জেনে বরং খুশি হয়েছিল। সেদিন জয় পলাশের রুফটপ থেকে অন্তুকে বাঁচালেও এই থুতুর বদলা নিতে হলেও জয় এবার অন্তুকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু জয় তার আগেই হামজাকে না জানিয়ে এক অঘটন ঘটিয়ে বসল। থুতুর বদলে থুতুর আয়োজন করল। হামজা সেদিন অত অল্প সময়ে আর কিছু ভাবতে পারেনি। নির্বাচনের কদিন পর রেপুটেশন রক্ষার চেয়ে বড় কর্ম নেই একজন রাজনীতিকের কাছে অন্য। নতুন অবস্থায় মানুষের মন ভাঙা চলবে না, মহান হতে হবে। সেই মুহূর্তে অন্তুকে হাতের মুঠোয় রাখার একমাত্র উপায় তার মাথায় জয়ের সাথে বিয়ে দেওয়াই এসেছিল। হামজা বেডসাইড টেবিলের ওপর ল্যাম্পটা তুলে এক আছাড় মারল। চুরমার হয়ে গেল তা বিকট শব্দে। এত বড় ভুল কি করে করেছিল সেদিন? আরো কয়টা ভুল হামজা করেছে এই কয়টা মাসে। সে মেয়েটাকে দুর্বল করতে অন্তিককে ট্রাকের চাকা নিচে পিষে ফেলেছে, পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে। কিন্তু যেদিন মেয়েটাকে জবাই করার সঠিক কাজটা সে করেনি, এবং সবচেয়ে বড় ভুল সে করেছে, সে জয়কে মেয়েটার কাছে ছেড়ে রেখেছে। এর পেছনেও অন্তুর একটা চাল বোধহয় খেটেছিল। অন্তুর সাথে জয়ের সম্পর্ক এতই বিশ্রী ও বিরোধী ছিল যে হামজার কখনোই খেয়ালই আসেনি ওই মেয়েটার উপর জয় নিজেকে হারাতেই পারে কোনো একদিন। রোজ মারধর, চেঁচামেচি, বৈপাক্ষিক বাক বিতম্বা, বোকা বোকা উত্তেজনা। হামজা যেন বিভ্রান্ত হয়ে উঠেছিল। হামজা বিছানার চাদর চেপে ধরে মেঝেতে হাঁটু গেড়ে বসল। ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে মাথার উপর একটা বাড়ি মেরে সব থামিয়ে দিতে। দরজায় নখ পড়ল। একজন সার্ভিস বয় এসেছে, সাথে একটি মেয়ে। মুখে সাজগোজ, শাড়ি পরার ধরন ও ব্লাউজ দেখে বুঝে ফেলল হামজা মেয়েটা কি। সার্ভিস বয় খুব বিনয়ের সাথে বলল, স্যার, আপনার ড্রিঙ্ক ভেতরে রাখবো? হামজা হেঁটে এসে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, রাখো। সার্ভিস বয় মদের বোতল রেখেই দাঁড়িয়ে আছে দেখে বলল, কিছু বলবে? স্যার, একটু লাজুক হাসলো ছেলেটা। ম্যানেজার স্যার ওকে পাঠাইছে আপনার সেবার জন্য। একা আছেন, একটু সঙ্গ দরকার হতে পারে। আমাদেরকে আপনার স্পেশাল সেবার জন্য বলে দেওয়া হয়েছে উপর থেকে। হামজা অবহেলায় দৃষ্টি মেলে একবার দেখল মেয়েটার দিকে। আসল চেহারা বোঝার উপায় নেই, এত গাঢ় সাজ সেজেছে। হামজা মনে মনে বকে উঠল, খানকি সেজেছে কত, ফোকা ভরা সাজের মাইরে যদি শালি স্লট। এই কাজে সেজে আসার কোনো কারণ খুঁজে পায় না সে। বিয়ের পর আর কখনো অন্য নারীকে ছোঁয়া হয়নি। আজ বিরহ, মনের অস্থির যন্ত্রণা, অথবা অনেকদিন রিমির সঙ্গ ছাড়া থাকার ফলে পৌরুষ উত্তেজনাই হোক, হামজার ভেতরে এক প্রকার আবেশ জাগল। মদ ও নারী সঙ্গ এই মুহূর্তে খুবই দরকার। ছেলেটাকে চলে যেতে ইশারা করে মেয়েটাকে কাছে ডাকল। মেয়েটা দরজা আটকে এসে নিজেকে লুটিয়ে হামজার পায়ের কাছে বসল। হামজার হাঁটুর উপর কবজি রেখে ঝুঁকে বসে এক আঙ্গুলে থুতনিটা তুলে ধরে চেহারাটা দেখে। খারাপ না, তবে মেকআপের উপর দিয়েও 2-4টে ব্রণ দেখা যাচ্ছে। মেয়েটা এক দৃষ্টে হামজার ফুলে থাকা বুক, শক্ত পেট ও বাহুর পেশি দেখছিল।
সেসব দিয়ে আচমকা শ্যামলা বলিষ্ঠ বুকে কালো কুচকুচে পশমের উপর হাত রাখল। হামজা তাচ্ছিল্য হাসে। তার ভেতর থেকে আগ্রহ কমে আসছে। সে বেহায়া মেয়ে লোক পছন্দ করে না। মেয়ে মানুষ হবে লাজুক, পুরুষের সংস্পর্শে কুচকে উঠবে। এমন নারীকে ছুঁতে পুরুষ দেহ বেকুল হয়। নড়াচড়ার মাঝে ইচ্ছাকৃত বুকের কাপড় ফেলে দিল মেয়েটা। হামজা দেখল, কয়েকবার মুখে আঙুল নাড়ল। রাগ মাথাচাড়া দিয়ে উঠছে। যতবারে মেয়েটার দিকে চাইছে, তার ভেতরটা আবেদন করছে যেন চোখ দুটো রিমির লজ্জায় লাল নত মুখখানা পায়। তা না পেয়ে ভেতরের রাগ ও যন্ত্রণা বেড়ে অসহ্য পর্যায়ে চলে গেল। তার এই 34 বছরের জীবনে এই শূন্যতার বোঝা সে বয়নি আগে। তার বাপ হবার ছিল, তার একজন স্বামী হবার ছিল। সে নিজেকে একটা পরিবার চেয়েছে, যা তার কোনোদিন নেই। হামজার মনে পড়ল সে পরিচয়হীন হয়েই মরতে চলেছে। তারও আগে পিছে জয়ের মতো কেউ নেই। রিমি থাকতে দেয়নি। বুকটা কেমন মুচড়ে এলো। হৃৎপেশিতে টান অনুভব হলো। সে কি সব হারাতে চলেছে? জয়, রিমি, সন্তান, ক্ষমতা। চোখ বুঝে নিজের বুক থেকে মেয়েটার হাত ছড়িয়ে শান্ত হিংস্র গলায় বলল, আউট। মেয়েটা বুঝতে পারল না যেন। হামজা চোখ খুলল। মেয়েটা আটকে উঠল। লাল টকটক করছে হামজার দুই চোখের শিরা। গম্ভীর দাড়িগোফওয়ালা মুখ, রক্তলাল চোখে চেয়ে হাত সরিয়ে নিল মেয়েটা। হামজা বলল, যাবার সময় দরজার নবলক করে যাবে। মেয়েটার চোখে হতাশা। সে যেন শুধু পয়সার জন্যই নয়, হামজার মতো পৌরুষের সঙ্গ পেতেই চেয়েছে আজ হামজাকে দেখার পর। ভয় পেয়ে মেয়েটার চলে যাবার পর হামজা মদের বোতল খুলে বসল। সে বহুদিন এত মদ একবারে বসে পান করেনি। তার মাথায় একটা চিন্তা এলো। সে যেমন নিজের সন্তান ও স্ত্রীর বিরহে এমন জঘন্যভাবে কাতর হয়ে পড়ছে, সে হামজা তার মতো পাথরের ভেতরে প্রাণ টের পাওয়া যায় আজকাল। সেখানে জয় কি করে সামলাবে নিজেকে? ছটফট করে উঠল হামজা। অসম্ভব। এদিকের কাজ অতি শীঘ্রই সেরে তাকে দিনাজপুর ফিরতে হবে। জয়ের জীবনে কোনো পিছুটান থাকতে পারে না। হামজা রাখবে না। জয়কে সে ধ্বংস হতে দেবে না। তার কলিজার এক টুকরো জয়। চোখের সামনে জয়কে হেরে যেতে দেখা হামজার কাছে মৃত্যুসম। কল বেজে উঠল। এমপি মণ্ডল সাহেবের কল। তিনি জানালেন কামরুল তার বড় ঘরে খুন হয়েছে। বাপি আর রবিউল গুরুতর আহত বুলেটের আঘাতে। হামজার মস্তিষ্ক এমন সময় এমন সংবাদ গ্রহণ করতে পারছিল না যেন। অনেকক্ষণ মদের বোতলটা হাতে চেপে নির্বিকার বসে রইল হামজা। বড় বড় কি হয়েছে তার অনুপস্থিতিতে? তার একটা সম্ভাব্য দৃশ্য ফুটে উঠল হামজার চোখের সামনে। একটা গভীর করে শ্বাস টেনে চোখ বুঝে রইল মিনিট খানেক। দম ছেড়ে তাকালো। এরপর জয়কে কল করলো। 3 বারেও কল রিসিভ করল না জয়। জয় অন্তুকে ভার্সিটি নামিয়ে দিয়ে আর কারাগারে গেল না। ক্লাবে গিয়ে কয়েকজনকে বলল, ভার্সিটির আশেপাশেই থাকবে। তোদের ভাবি বের হলে রিক্সা ধরে দিয়ে পেছন পেছন এসে বাড়িতে ঢুকিয়ে দিবি। এরপর 6-7 জনকে সাথে নিয়ে কুষ্টিয়াগামী বাসে উঠল। দিনাজপুর থেকে কুষ্টিয়া কম বেশি 8 ঘন্টার পথ। রাত 8টা বাজবে সেখানে পৌঁছাতে। গাড়ি যখন গ্রাম্য সড়ক দিয়ে চলছিল, রাস্তার দুধারে ফসলি জমি, বাসের জানালা দিয়ে আসা সনসনে বাতাস। জয় সেই চলমান প্রকৃতির দিকে তাকিয়ে গিয়ে উঠল। কাগজের ফুলে খুব ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। কাগজের কালি যদি যায় শুকিয়ে, জীবনের খাতা শূন্য থেকে যায়, আমি লিখব কোথায়? তার ফোন বাজছে। 3 বার বেজে গেল। হামজার কল। তার ধরতে ইচ্ছে করল না। এটা এক ধরনের ব্যথা। এই ব্যথার নাম জানে না জয়। এই যে সব রকমের ব্যথাকে ছাড়িয়ে ওঠা এই ব্যথাটা, এটার উৎপত্তি মুরসেলিনের একটা বাক্য। সে তার একমাত্র অবলম্বনের প্রতি সন্দেহহীন। এই দ্বিধা তার ও হামজার মাঝে আসার ছিল না। ব্যথাটা রিংয়ের আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। 4বার রিসিভ করে চুপ রইল। হামজা বলল, কামরুলকে কে মেরেছে জয়? কে মারবে আমি ছাড়া? তুই মেরেছিস? আর কি মারার আছে? কেন? বাড়াবাড়ি করছিল। মারার উদ্দেশ্যে গুলি করিনি, কিন্তু জায়গা মতো লাগছে, টপকে গেছে। আমার দোষ নাই কোনো। বাপি আর রবিউল? কথাটা পুরো হবার আগে জয় কল কেটে ফোন বন্ধ করে দিল। এখন জিজ্ঞেস করবে, কোথায় তুই? জয়ের কাছে জবাব নেই। সে হামজার সাথে এভাবে কথা বলতে চায় না। রাত 8:30টার দিকে মার্জিয়ার বাপের বাড়িতে 7 জন অজ্ঞাত যুবক ঢুকল। বাড়ির লোকজনদের হাতে কেজি 5 মিষ্টি ধরিয়ে দিল।
জয় চারিদিকটা দেখলো একবার। দুটো ঘর দালান, উপরে টিনের চাল, দুটো ছাপড়া টিনের বেড়াওয়ালা ঘর, তার মধ্যে একটা রান্নাঘর বোধ হয়। মার্জিয়া বারান্দায় হাঁটছিল উঁচু প্যাটটা নিয়ে। জয়কে দেখে তার ভেতরটা কেঁপে উঠল, ঘেন্নায় ভরে এলো বুকটা। জয়কে সবাই প্রশ্ন করল, কে তুমি? জয় বেহায়ার মতো হেসে মার্জিয়ার দিকে ইশারা করে তুড়ি বাজালো। এই তো ভাবি। কি যেন নাম? যাচ্ছে না, বয়স হচ্ছে তো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। মার্জিয়া ভাবি। ওনার ননদের একমাত্র স্বামী আমি, জয় আমির। শাশুড়ি আর ভাবির সাথে দেখা করতে আসলাম। আপনারা খুশি হননি তো? খবরদার হবেন না, আমি একটু কুফা, মানে অশুভ আছি। হি হি, ভালো আছেন ভাবি? মার্জিয়া আতঙ্কিত চোখে চেয়ে রইল। এমন ধরনেরই এক তাণ্ডব বছর 5 আগে একবার হয়েছিল বাড়িতে। তারপর তার জীবন বদলে গেছে। ভাবি, আরমিনের আম্মা কই? কোন ঘরে থাকেন উনি? রাবিয়া হলদে লাইটের আলোয় চশমা চোখে দিয়ে নিচে জল চৌকির উপর বসে কাঁথা সেলাই করছিলেন। জয় জুতো পায়ে ঘরে উঠে গিয়ে ওনার সামনে বিছিয়ে রাখা কাঁথার ওপর বসল। রাবিয়া চমকে উঠলেন জয়কে দেখে। ওর এইবারই চিনে আসার কথা তো না। জয়ের মুখে সে চঞ্চল হাসি। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রফ রসিক সুরে জিজ্ঞেস করে ওঠে, জয়মেরকে মৃত্যুদণ্ড দিতে পারবো না, তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকায়। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেব গেল, আর হামজা পাটোয়ারি সাহেবেরটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধ পঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না রউফ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশেহারা বুড়ো শিয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবিয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এখানে আইসো কেন? হুমকি দিতে আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাইলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্ত কিছু করছে? রাবিয়ার কথাগুলো এক দৃষ্টে চেয়ে থেকে শুনল জয়। তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? ওরে সালা, আমারে যাতে গলা টিপে জয় ভাঙলা করে দেয়, এই বুদ্ধিশুদ্ধি দিচ্ছেন নাকি গত রাতে? রাবিয়া ভঙ্গুর গলায় বললেন, তার দরকার পড়বে না। আল্লাহ বিচারক, আমার আল্লাহ আছে, উনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, হ হ, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়। আজ তুমি ভালো অবস্থায় আছো, কে বলতে পারে কাল কি ওই অবস্থায় থাকবা? এরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আইজ নাই। জয় মাথা নিয়ে হেসে ফেলল, আমি স্বয়ং জীবিত এক বদদোয়া, আমার ওপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এইখানে আমারে ভয় দেখাতে আসছো, যাতে অন্তুরে দুর্বল করতে পারো? এক আমি তো আছি যারে জিম্মি করবা, আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে, মেরে ফেলো আমারে। আমি সেই হতবাগী দুর্বল মা, যে তার 2 ব্যথা বেছিরে তোমাদের মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তুর দুর্বলতা হবার জন্য। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে, অন্তুর আর কোনো দুর্বলতা না থাক, মারো। টসটসে গরম নোনা জলে গাল ভেসে উঠল রাবিয়ার। জয়ের ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবিয়া। মারো, মারো না, অনেক শাস্তি, অনেক শান্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে, যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ, যে মহিলার ছেলে নাই, মেয়ের কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারা বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতন অভাগীর বাঁচার হক নাই আল্লাহর জমিনে। অন্তরে আমি বলতাম, এত তেজি হোস না, মেয়ে মানুষের এমন হইতে নাই। শুনেনি আমার কথা, ওর বাপের মতন বেপরুয়া হইল। আইজ মনে হয় ও ঠিক ছিল।
তুমি মারো আমারে, আমি অন্তর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো, ওর কেউ নাই, আমি থাকলে আরো মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাতে চাইছিল। আমার সেই সাধ্যি নাই, আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো জয়, আমি মা হয়ে ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাবার জন্যে। আবার অন্ত কিচ্ছু পাই নাই কোনোদিন, কিছু চাইতোই না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্ত ওর বাপের মা ছিল, তারে জাহান্নামে দিছি আমি। আমার হাত বাঁধা, কিছু বলবার 7 দিনেই আমার তোমারে। কি বলতে চান শুনি, আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্রেগার বের করে ধরে হাসে। এই নেন, আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি, ধরুন, জানের বদলে যান। রাবিয়া চোখ বুঝে ছিটকে উঠল। খবরদার, ওই জিনিস আমার কাছে আনবা না, দূরে সরাও। কেন মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবিয়া কান্না ভেজা চোখে মলিন হাসেন, তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কে গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না তুমি আমার ছেলেরে মারছ? আমিও যদি সেই একই পাপ করি, আমার তোমার মধ্যে তফাৎ কি থাকলো? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতে ভালো মানায়। তোমার তো দরদের লোক নাই, তাই তুমি পারবা কারো দরদের জিনিস ছিনিয়ে নিতে। আমার হাত দুর্বল গো জয়। জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতন ভাবে না। শি ওয়ান্ট জাস্টিস, সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না, এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁয়ো না আমায় তোমার হাত দিয়ে, তোমার হাতে অন্তিকে রক্ত লেগে আছে। জয় এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন আমাকে, এখন ছাড়ো, তুমি ছুঁয়ো না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না, তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতন হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মুছেন। জয় জিজ্ঞেস করে, সব মায়েদের জন্যই কি ছেলেদের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবে না মার দরদ। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না, আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মার দরদ বোঝে সে কোনো মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে ওভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই, আমি অন্তিকের মতন ওরম রক্তাক্ত হয়ে পথে প্রান্তরে পড়ে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নাই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত ছড়াতে চান জয়ের মাথা থেকে, জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনের জন্য কাঁদতে নেই। জয় হাসে, আপনি একদিন আমাকে মা ডাকতে বলেছিলেন, ওসব কথার কথা ছিল তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না। আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্ত ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলের না, জয়ামীর নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সে ছিল একমাত্র নারী যে জয়ামীরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবিয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার উপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়ার হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, যাও, তোমার অন্তিকের একটা মেয়ে হবে, ঠিক তোমার মেয়ের মতো। কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য, খবরদার। আজ আসি, আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হু হু করে। তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যাই?
চোখ মেরে গা ছেড়ে উঠে দাঁড়ায় জয়, আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে। ভাবি, আপনার মেয়ে হলে নাম রাখেন হুমায়রা। একটা সতর্কবার্তা দিই আগেই, এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার, আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজায় দুমদুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে উঠল, তরু, তরু, তরু। থেমে গেল জয় আমির। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেট খাবার বেড়ে নিয়ে বসেছিল সারা রাত। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলতেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশ ওপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতোই মিনমিনে, জড়ানো না, একটু তেজস্বী, স্পষ্ট। জয় একটা মাথা চাড়া মারে। মুহূর্তের মাঝে নিজের চিরচেনা রূপে হেসে ওঠে। হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি, আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাই বুট জোড়া নিজের রুম পর্যন্ত আস্তে আস্তে খুলল। তারপর দুটো দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পেছন ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে। অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না। দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরল, ভালোবেসে এবার আয় কাছে তুই, সব বলে একবার আয় তোকে ছুঁই। গোসল শেষে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যা সালা, বিয়ে মোটে একটাই করছি, চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই, তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তা মুখে খুব বেশি বলার দরকার পড়েই না বলা চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতেই আধো আধো কথাই সব জানা বোঝা হয়ে যায়। জয় সপ্রভিত হয়ে উঠল। কি বলছে? কিছু বলছে? উপরে এসেছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবদে? নিচে নামছিস কেন? নইলে উপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই। চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয় আনমনে নাক শিউরে ম্যাচের দিকে চেয়ে চোখ কুচকে চেয়ে রইল। অন্ত জিজ্ঞেস করে, কুষ্টিয়ে গিয়েছিলেন আপনি? জয় চট করে তাকায়। অন্তকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলে। বাবার মুড়িদ টুড়িদ হয়েছ নাকি? দাওয়ার বসে কাবার কুত্তা খাদাও? অন্তু হাসে। সাধারণ জ্ঞান। আপনার মতো দূরত লোকের ফোন দিয়ে আপনারই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন, সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল। না, তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেয়ে দিয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গিয়েছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছিল, যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারায় বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করল। সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্যই তার নেই, তা বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতে ধরা চায়, তা বদলানোর জন্য যে সময় যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হলো রুম থেকে। রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার কি হয়েছে বলতে চান না যখন, আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বা চোখটা আজ কয়দিন খুব লাফাচ্ছে। আমার বা চোখটা আজ কয়দিন খুব লাফাচ্ছে। লোকে বলে এটা অশুভ লক্ষণ। আপনি বিশ্বাস করেন? অন্তু হাসল। করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল,
আপনার আজ এমপির কাছে যাবার কথা। তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্ত কেমন উদাসীন হয়ে পড়ল। কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতের তালু দুটো দেখে অন্ত তাকিয়ে জয় বলল, কে বলেছে? দুলন স্যার। আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এপাশ ওপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্ত বসে রইল ওভাবেই। সে শুধু এইটুকু বুঝল, জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমে যাচ্ছে। লোকটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করেছে, নাকি আসলে সে অন্তকে বাঁচাতে চায়, ভেবে পেল না। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়। তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে। জয় আমিরের মন বড় সিস্টার, কোনোদিন একবার তাজিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয় জয় আমির। তার দিল জিতে কেউ তার রুহের উপর অবধি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়, সব। এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতন, শুধু যন্ত্রণা ছাড়া।